বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের গাড়ি বহরে বিএনপির সন্ত্রাসীদের হামলা। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এই ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছে তার বেশ কয়েকজন সমর্থক। তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এরপর তিনি রাস্তায় বসে পড়েন এবং যতক্ষণ পর্যন্ত বিএনপির এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তিনি রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছেন। এরপর জানাবো, সেনাবাহিনীর মনোবল ভাঙতে ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করেছিল হাসিনা, বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীর মনোবল ভাঙতেই বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। এদিকে নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন ড আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে আর্থিক খাতে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা। তিনি বাংলাদেশের এক দুঃসময়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, তবে এখন পর্যন্ত আসলে তার উপর বড় ধরনের অ্যাকশন নেওয়ার পর তিনি নীরবে তার পদ থেকে সরে গেলেন। জানাবো, সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনার বিষয় নিয়ে বিভিন্ন অপতথ্য জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সে কারণে তিনি তার পদে থাকার মতো নৈতিক অবস্থা তিনি শেষ করে দিয়েছেন। সুতরাং এখন তার মতো রাষ্ট্রপতি আর এ পদে থাকতে পারে না, এমন দাবি তুলেছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং সর্বশেষ জানাবো, শ্রীলঙ্কায় সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার। শ্রীলঙ্কায় এবার সাবেক গোয়েন্দা প্রধানকে আটক করা হয়েছে। তার নাম হচ্ছেন সুরেশ সালেকে। তাকে গ্রেপ্তার করা হয়েছে ২০১৯ সালে স্টার সানডে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়। ওই মামলায় প্রায় ২৭৯ জন নিহত হয়েছিল শ্রীলঙ্কায়। এরপরই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের গাড়ি বহরে বিএনপির সন্ত্রাসীদের হামলা। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পর আব্দুল হান্নান মাসুদের উপর হামলা করেছে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছে তার ২ জন সমর্থক। আজ দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চান্দনী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি আব্দুল হান্নান মাসুদ ঘটনাস্থলে সড়কে অবস্থান নেন। হামলায় আহত এনসিপির ২ সমর্থককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে যান এমপি আব্দুল হান্নান মাসুদ। তিনি বাংলাদেশের ইতিহাসে সবথেকে অল্প বয়সী এমপি। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ি বহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে উভয় পক্ষ সড়কের ২ পাশে অবস্থান নেওয়া এলাকায় চরম উত্তেজনা
দেখা দিয়েছে। আব্দুল হান্নান মাসুদ বলেন, তিনি প্রকল্প বাজারে পরিদর্শনে গেলে বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত মাদক সন্ত্রাসী বিএনপির স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তার না করলে তিনি সড়ক ছাড়বেন না বলে সরাসরি জানিয়েছেন। তিনি 2018 সালে সাবেক এমপি ফজলুল আজিমের উপর হামলার সঙ্গে জড়িত ছিলেন বেলাল মাঝি। হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সদস্যরা সেখানে তৎপরতা বৃদ্ধি করেছে। সেনাবাহিনীর মনোবল ভাঙতে 57 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন যে পিলখানায় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার, সেই ব্যাপারগুলোই এখন সামনে আসতে শুরু করেছে। তারা মূলত নতুন করে আবারও দেশের অভ্যন্তরে নানা সংকট সৃষ্টি করতে চায়। দেশজুড়ে আবারও নানাবিধ সমস্যাগুলো তারা সৃষ্টি করতে চাইছে। এ কারণে পিলখানায় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল আওয়ামী লীগ, এর কারণ ছিল হচ্ছে তৎকালীন ভারতকে খুশি করা এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কোমর ভেঙে দেয়াই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। এ কারণে তারা বাংলাদেশের সবথেকে চৌকস 57 জন সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করেছিল, যাতে করে দেশের অভ্যন্তরে আর ভালো কোনো নির্বাচন না হয় এমন একটি প্রক্রিয়া তারা বেছে নিয়েছিল। এবং এরপর থেকেই বিডিআর সদস্যদেরকে এই বিষয়গুলো নিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিডিআরের সদস্যরা তৎকালীন সময়ে অনেক চেষ্টা করেছেন যে কিভাবে কি করা যায়, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী দুর্বৃত্তদের কারণে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা একরকম জিম্মি হয়ে পড়ে। তারাই হত্যা করে সেনা কর্মকর্তাদের আর বিডিআরের সদস্যদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, অর্থাৎ নিজেরা সেনা সদস্যদেরকে মেরে তারপর সেই মৃত্যুর জন্য ফাঁসি দিয়েছে তারা মূলত বিডিআর সদস্যদেরকে। এটি ছিল বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি। আজ পিলখানা হত্যাকাণ্ড দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথাই জানিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নরপিশাচমূলক হত্যাকাণ্ড আর ইতিহাসে কখনোই ঘটেনি। এটি বাংলাদেশটাকে আবারও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল তখনকার সরকার। নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশের দুঃসময়ে যিনি বাংলাদেশের অর্থনীতির হাল ধরেছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কিন্তু শেষ পর্যন্ত তাকেও বিএনপি সরিয়ে দিল তার পদ থেকে। অবশেষে মনের দুঃখভ্রাক্রান্ত মন নিয়ে আজ তিনি বাংলাদেশ ব্যাংক নীরবে ছেড়ে গেলেন। নতুন করে আরেকজনকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন যে আমি শুনতে পেয়েছি আমাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। এরপরই তাকে সরিয়ে দেওয়ার সংবাদটি সামনে আসতে শুরু করে। অবশেষে আজ দুপুরে তিনি তার শেষ কর্মস্থল বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন এবং সেখান থেকে তিনি একরকম চুপিচাপি সরে গেলেন। বিষয়গুলো সবাই দেখল, তবে কারো আসলে কিছু করার ছিল না, কারণ বর্তমান সরকারের পছন্দের ব্যক্তিকেই হয়তো গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে তিনি চুপচাপ তাই সেখান থেকে নীরবে সরে গেলেন। কিছুই করার ছিল না, শুধু তাকে দেখে মনে হচ্ছিল তিনি মনে অনেক বেশি কষ্ট পেয়েছেন যে দেশের ক্লান্তিলগ্ন সময়ে তিনি দায়িত্ব গ্রহণ করলেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত আসলে তার সেই পদ থেকে সরিয়ে দিল। এটি হয়তো তিনি ভালোভাবে মেনে নিতে পারেননি। সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্য, শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি বললেন জামাতের নেতৃত্ববৃন্দ। সাক্ষাৎকারের পরই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য দিয়েছে শেখ হাসিনার সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নিয়ে নানাভাবে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এর মধ্যে তিনি জানিয়েছেন যে তাকে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পবিত্র ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশে যে কনসুলেট রয়েছে সেসব কনসুলেট থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছিল। এতে তিনি নিজেকে খুবই অপমানিত বোধ করেন এবং নিজে খুবই লজ্জিত ও ছোট হয়ে যান। এই কথাই তিনি জানিয়েছিলেন। তবে তার এমন উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি
একটি দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের কথাবার্তা বলতে পারেন না, কারণ এসব কথা তারাই বলতে পারে যারা সাধারণ মানুষ। কিন্তু তিনি বিভ্রান্তিকর এমন মন্তব্য দিয়ে জাতিসংঘে তিনি যে কথা বলেছেন সেটি তার মূর্খতার শামিল। রাষ্ট্রপতি হিসেবে এর আগে যখন শেখ হাসিনা যেদিন পালিয়ে গিয়েছিল সেদিন তিনি জানিয়েছিলেন যে শেখ হাসিনা দেশ ছেড়েছে, তার পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। কিন্তু এরপর মানবজমিনে মতিউর রহমানের কাছে রাষ্ট্রপতি জানান যে শেখ হাসিনা চলে গেল, আমাকে কিছু বলে গেল না। এই ধরনের দ্বিচারিতা দেশের জনগণ মানবে না। দেশের মানুষের সামনে তার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের মিথ্যাচার করে, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং তিনি তার নৈতিক জায়গা থেকে তিনি পদচ্যুত হয়েছেন। এখন কোনোভাবেই তার এই পদে থাকার আর কোনো অধিকার নেই। এর অনেক আগেই তার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু এখনও তিনি নির্লজ্জের মতো তার এই দায়িত্বে বসে রয়েছেন। দেশের জনগণের পয়সায় বেতন নিচ্ছেন, তবে দেশের কোনো উপকারে এই রাষ্ট্রপতি আসছে না বলে এমনটাই জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম।